ভাই, দিদি কি হয়েছে? কে এসেছে? তোমার চেনা জানা লোকেরা তোমার সঙ্গে দেখা করতে এসেছে, তাদেরকে বাইরের ঘরেই বসাও। রাধা, আমি ডক্টর দাশগুপ্তর বাড়িতে ওনার সাথে কথা বলতে আসিনি, তোমার সাথে কথা বলতে এসেছি, আর সঙ্গে ওই শ্যামশঙ্করকে নিয়ে এসেছি। দিদি যখন চাইছে না, কেন বারবার আসছেন আপনি? আমার এভাবে কথা বলতে খুব খারাপ লাগছে আপনার সঙ্গে, কিন্তু এছাড়া আমার কিছু করার নেই। আমার দিদি আমার কাছে প্রায়োরিটি। দিদি না চাইলে আপনাকে আমি এখানে অ্যালাউ করতে পারি না। ব্যারিস্টার ব্যানার্জি, এটা আপনি কেন বুঝতে চাইছেন না? ডক্টর দাশগুপ্ত, আমি ঠিক বুঝতে পারছি আপনার দিদি আপনার কাছে প্রায়োরিটি, ঠিক তেমনি আমার স্ত্রী আমার কাছে প্রায়োরিটি। তার কারণ কিছু হিসেব আছে যেটা ওনার সাথে আমাকে মিলাতেই হবে। আর এটা জেনে যে রাধারানীর ভালো লাগবে না যে আমি এই বাড়িতে আসি, আমাকে আসতে হয়েছে। ও ভাই, তুমি আমার কেমন ধারা ভাই বাপু? হ্যাঁ, বাইরে থেকে নোক এসে আমাকে নাম ধরে সম্বোধন করতে চায়, তুমি কিছু বলতেছো নি? হ্যাঁ, তোমার উপর দেখছি কোনো ভরসাই করা যাবে না গো। রাধা, আজ যতটা তুমি কঠিন হয়েছ, এর চেয়ে অনেক অনেক বেশি কঠিন হলেও আমার কোনো অসুবিধা নেই। আমি মাথা পেতে এই সবটা নেব, কারণ সারাটা জীবন তুমি দিয়ে এসছো, দান করে এসছো, আমাকে ভিক্ষে দিয়ে এসছো। তোমার অঢেল ভান্ডার থেকে আমি তোমার ঋণী, সারা জীবন ঋণী থাকবো। স্পর্ধা নেই আমার তোমার ঋণ শোধ করার। তবে তোমার উপরে যে কলঙ্কগুলো লাগানো হয়েছে, সেটা আমি মাথা পেতে নেব না। তাই টেনে হিচড়ে রেখে এখানে নিয়ে এসেছি। তার দুটো কথা তোমাকে শুনতেই হবে রাধা। এসব জেনে দিদির কি হবে মিস্টার ব্যানার্জি? উনি তো আর আপনার সংসারে কোনোদিনও ফিরে যাবে না, তার পণ উনি করেছেন। এসব জেনে তার কি লাভ? আর কে কলঙ্কিত সেটা দিদির থেকে ভালো আর কেউ বেশি জানে না। কি প্রমাণ করার জন্য ওনাকে টেনে নিয়ে এসেছেন আপনি? আমার দেখছি হেতা থাকা হবে না, এরা থেকে থেকেই আমাকে বিরক্ত করতে আসবে। আমাকে অন্য ব্যবস্থাই করে নিতে হবে। তবে হক কথা কইতে রাধারানী কোনোদিনও ভয় পায়নি গো, তাই আজও হক কথা কইতেছি। ভাই, এ হলো গিয়ে তোমার বাড়ি। তোমার আপত্তির লোকজন যদি ঘরে ঢুকে পড়ে, তাদেরকে তুমি নাও ঢুকতে দিতে পারো, বা জোর করে যদি ঢুকেই পড়ে, তাদেরকে তুমি তাড়াও দিতে পারো। রাধা, আমি কথা দিচ্ছি, ডক্টর দাশগুপ্তর সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আজকের পরে আমি এই বাড়িতে আর কোনোদিন আসবো না। শুধু আজকের দিনটা বিয়ের করো আমাকে। এই স্কাউন্ডার, এদিকে এসো। বলো বলো কি করেছো, বলো। কথা মা, আপনি সাক্ষাৎ জগৎজননী, সাক্ষাৎ জগদ্ধাত্রী মা। আমি যা করেছি অন্যায় করেছি, অন্যায্য করেছি। তার জন্য যদি দাদা আমাকে ফাঁসি দেন তাও মেনে নেব, কিন্তু মানে আপনার ছোট বোন, মানে দাদার স্ত্রী। এই বাজে কথা ছাড়ো, আসল কথাটা বলো। না, বোঝানোর জন্য বললুম আর কি। তা ওই স্ত্রী আর ওই ভাইয়ের বউ, এরা সবাই মিলে তো ওই চাঁদডোবা গাঁয়ে গিয়ে আমার কাছে একবার হামলে পড়লো। কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। আর এই লোকটাই বা কে? ডক্টর দাশগুপ্ত, আপনি এই লোকটাকে চেনেন না। একদম নোংরা একটা লোক, মানুষের ক্ষতি ছাড়া আর কিচ্ছু জানে না। আর ওই কোয়েল, শ্রেষ্ঠা আর শাহানার কথা শুনে এই ষড়যন্ত্র পুরো রচনা করেছিল এই লোকটা। বিশুবাবুর নাম জড়িয়ে সে একটা চিঠি লেখে, এবং সেই চিঠিটা আমাকে দিতে আসে এটা বলে যে বিশুবাবু রাধারানীর জন্য এই চিঠিটা পাঠিয়েছে। আর সেই চিঠিতে লেখা ছিল যে কোনো এক সময় মন্দিরে রাধারানী ওই বিশুকে বিয়ে করেছিলেন। ভুলটা আমারই, আমি আমার স্ত্রীকে অবিশ্বাস করেছিলাম। খবরদার স্ত্রী কথাখানা বলবে না কো।
আমি পড়ে পাওয়া 14 আনা হতে পারি, কিন্তু তেমন ধারা 14 আনা নয় কো যে যে কেউ আমাকে পরপুরুষ এসে স্ত্রী বলে ডাকবে আর আমি সেটা মেনে নেব। তুমি ঠিকই বলেছো রাধারানী, আমি তোমার স্বামী হওয়ার যোগ্য নই, কোনোদিনই ছিলাম না, আজও হইনি, আর এই জন্মে তো আমি তোমার যোগ্য হতে পারবো না। আস্তে আস্তে আমি ওকে কথা বলছিলাম গাড়িতে। এই বলো কি বলেছিলাম, বলো। না সে কথাই তো বলছি। তা ওই তেনারা গিয়ে ওই গাঁয়ে গিয়ে আমাকে বললো যে ওই ওনার সাথে ওই বিশু দাদা নাকি একটা ওই ইয়ে মতো ছিল আর কি। এই খবরদার, তো সাহস আর একটা কথা বলবে না তুমি। ওই দেখো আমি কি বলেছি, আমাকে চোখ রাঙাচ্ছেন, আমাকে মারতে চান। আমি যার ন্যায্য কথা যেটা হয়েছে সেই সত্যি কথাই তো বলছি। শুনে রাখো, কোনো থানা পুলিশের দরকার নেই, আমি নিজেই তোমাকে সাহায্য করতে পারি। সে তো করছেন, সে তো আমি দেখতেই পাচ্ছি। আপনার ওই বড় স্ত্রীর মন পাওয়ার জন্য আপনি তো অনেক কিছুই করবেন, কিন্তু কথা হলো গিয়ে আমি তো আসল দোষী নয় কো। তা তেনারা গিয়ে আমাকে বললেন যে ওই কাকনের বড় শাশুড়ি আর ওই বিশুদাকে জড়িয়ে একটা ওই সে চিঠিখানা আপনার হাতে পৌঁছে দিতে। তা তেনারা সব বড়লোক মানুষ, তাদের হাতে অনেক ক্ষমতা। আমি তো একটা ছোট্ট ক্ষুদ্র মানুষ, এখানে গরিব মানুষ। ওই তেনাদের ওই ভয় কি করতে পারে না করতে পারে ভেবে আমি এই কাজখানা করেছিল, আর সেই ভয় তাদের কথা রেখেছি। ও মা জননী, ও মা জননী, সেই অনুতাপে এখন আগুনে আমি পুড়ে যাচ্ছি। ও মা জননী, আমি আপনার পায়ে আশ্রয় চাই, আপনি আমায় ক্ষমা করে দিন মা জননী। এসব কি হচ্ছে কি? হ্যাঁ, যাও দেখিনি বাবু, যাও এখান থেকে। এইসব যাত্রা পালা আমার একদম সহ্য হচ্ছে না, এখান থেকে যাও। দেখো বুপুল, তোমার বাবা সকলের সামনে আমাকে যেভাবে অপমান করলেন, তোমরা কিন্তু কেউ কিচ্ছু বললে না, কিচ্ছু না। তোমার কি মনে হয় এরপর আমার এই বাড়িতে থাকা উচিত? দেখো, আমার যে টাকা পয়সার অভাব নেই সেটা সকলে জানে, আর তোমার বাবার সম্পত্তির ধারধারি না। কিন্তু একবার ভেবে দেখো, আমি চলে গেলে এ বাড়ি থেকে লোকে নানান কথা বলবে, অসুবিধা হবে না তো? সহ্য করতে পারবে? সে তো লোকে ছোট থেকেই নানান কথা বলছে মা। তুমি যবে এই বাড়িতে প্রথমে এসেছো, যবে মামনির সংসারটা প্রথম ভেঙেছো আর কি, তবে থেকেই লোকে নানান কথা বলছে। তোমাকে নিয়ে বলছে ঠিকই, কিন্তু সেই আঁচটা আমাদের ঘাড়ে এসেও পড়ছে। তুমি আমায় জিজ্ঞেস করছো ঠিকই, কিন্তু আমার কথাটা বোধহয় তোমার পছন্দ হবে না। আর আমি যেটা বলবো সেটা যে তুমি শুনবে তা তো নয়। যদি শুনতে তাহলে বলতাম যে তোমার উচিত ছিল অনেকদিন আগে নিজের সম্মান নিয়ে এই বাড়ি থেকে চলে যাওয়া এবং আমার মামনির সংসারটা মামনিকে ফিরিয়ে দেওয়া। এক সেকেন্ড বুবুল, কথা বলতে বলতে না বড্ড বেশি বলে ফেলছিস জানিস। এতদিন তো এই কথাগুলো বলিসনি। অবশ্য আজকে এই কথাগুলো কেন বলছিস তাও খুব ভালো মতো বুঝতে পারছি আমি। ও বাহ, তুমি বুঝতে পারছো? তাহলে বলো একটু, আমিও বুঝি। কেন বলছো বলো তো পুপুল? কারণ তোমাকে এখন বুদ্ধি দেওয়ার লোক এসে গেছে না। আগে তো এই সমস্ত ব্যাপার নিয়ে তুমি খুব একটা মাথা ঘামাতে না, তাই না?